এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইডিয়েট। সুমি বেগম ছেলের পেছন থেকে ডাকলেন। আরে আরে বাবু, না খেয়ে এভাবে উঠে গেলি যে, খাবি না? আমার খাওয়া হয়ে গেছে। চলে গেল শাহরুজ। সুমি বেগম সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মেহরিনের প্লেটে আরো এক টুকরো মাছ তুলে দিতে দিতে বললেন, আর কিছু লাগবে মা? নে, ভালো করে মাখিয়ে খা। তোর জন্যই তো এত সব রান্না করা হয়েছে। ঝাল লেগেছে খুব? আর একটু ডাল দেবো? বোম্বাই মরিচের ঝালে চোখ দিয়ে জল এলেও মনে মনে এক বিশাল বিজয়ের হাসি হাসলো মেহরিন। খিটখিটে কমান্ডারকে টেবিলে টাক্কা দিয়ে তাড়াতে পারার আনন্দে ওর পেটের ক্ষুধা দ্বিগুণ হয়ে গেল। গদগদ হয়ে আরেক টুকরো মাছ নিয়ে খেতে শুরু করলো। নেভাল বেসের প্রশাসনিক ভবনের 2য় তলায় উপস্থিত বিশেষ কনফারেন্স রুম। আপাতত কক্ষটায় বদ্ধ থমথমে পরিবেশ বিরাজমান। চারকোনা মস্ত বড় টেবিলটার চারধারে বসে আছেন বাংলাদেশ নৌবাহিনীর 3জন চৌকস অফিসার, তাজধীর, অর্ণব এবং ফাহিম। টেবিলের প্রাধান্য শুনে গম্ভীর মুখে বসে আছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কমোডোর খুরশিদ আলম এবং ক্যাপ্টেন রাশেদ চৌধুরী। তাজধীর অনেক ছুটির পর আজই বেজে জয়েন করেছে। তবে মানবের বর্ষার ভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে ব্যক্তিগত জীবনে গত 24 ঘন্টায় এক বিশাল ঝড় বয়ে গেছে তার। গায়ে নেভির ধবধবে সাদা ইউনিফর্ম, কাঁধে জলজল করছে পদবীর স্ট্রাইপ। তাজধীরের তীক্ষ্ণ কড়া নজর জোড়া আটকে আছে টেবিলের ঠিক মাঝখানে প্রজেক্টরের আলোয় ভেসে ওঠা বঙ্গোপসাগরের ডিজিটাল ম্যাপটার উপর। কমোডোর খুরশিদ আলম চশমাটা নাক থেকে কিঞ্চিত নামিয়ে সরাসরি তাজধীরের দিকে তাকালেন, বললেন কঠোর গলায়, কমান্ডার তাজবীর, আপনি ঠিকই সময়ে ছুটি থেকে ফিরে এসেছেন। আমাদের সামনে একটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং হাই রিস্ক মিশনের অপেক্ষা করছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক জলসীমানার খুব কাছাকাছি বঙ্গোপসাগরের গভীর তলদেশে একটি বিদেশি চোরাকারবারি চক্র সক্রিয় হয়ে উঠছে। গত 1 মাস ধরে এই সেক্টরে সন্দেহজনক কিছু নৌযানের গতিবিধি লক্ষ্য করা গেছে। স্যাটেলাইটের ডাটা অনুযায়ী তারা নিয়মিত রুট ব্যবহার করছে না। ফাহিম ভ্রুকুচকে বলল, সম্ভাবনা প্রবল। আমাদের ইন্টেলিজেন্স বলছে তারা অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের সামুদ্রিক সীমানা লঙ্ঘন করে অবৈধ অস্ত্র এবং ভয়ানক মাদকের চালান পাচারের চেষ্টা চালাচ্ছে। ক্যাপ্টেন রাশেদ চৌধুরী পাশ থেকে একটা ফাইল এগিয়ে দিয়ে বললেন, ইয়েস, এই মেশিনের কোড নেম অপারেশন ব্লু কারেন্ট। চক্রটা মূলত সোয়াস অফ নো গ্রাউন্ডের গভীর চ্যানেলগুলোকে ব্যবহার করছে, যেখানে সাধারণ রাডার স্ক্যানিং কিছুটা দুর্বল। তারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তাদের গতিবিধি অত্যন্ত নিখুঁত। অর্ণব এবং ফাহিম সোজা হয়ে বসল। অর্ণবী আগে বলল, স্যার, আমাদের কাছে কি ওদের মাদার লেভেলের নির্দিষ্ট কোনো লোকেশন বা টাইমিং আছে? কারণ ওই এরিয়াটা বড্ড বেশি ডাইভার্সিফাইড। ক্যাপ্টেন রাশেদ জানালেন, লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না কারণ ওরা স্যাটেলাইট ব্লাকার ব্যবহার করেছে। পুরোটা সময় তাজধীর একটা শব্দ উচ্চারণ করেনি। এতক্ষণ যাবৎ টেবিলের উপর রাখা ম্যাপ এবং ফাইলের ডাটাগুলো নিজের ক্ষুধা আর মগজে সাজিয়ে দিচ্ছিল। নান হাতের আঙুল দুটো টেবিলের উপর মৃদুতালে ড্রামিং করছে। বোঝাই যাচ্ছে এটা তার গভীর মনোযোগের লক্ষণ। তাজধীরের এই নিখাত, গম্ভীর এবং তীক্ষ্ণ ব্যক্তিত্বের সামনে বাকিরা এক প্রকার সমূহে পড়ে চলে। হঠাৎ তাজধীর আঙুল থামালো। ওর গম্ভীর কণ্ঠস্বর পুরো কনফারেন্স রুমে প্রতিধ্বনিত হলো এবার। ওরা স্যাটেলাইট ব্ল্যাকার ব্যবহার করছে না স্যার, ওরা সমুদ্রের কারেন্ট বা জোয়ার ভাটার টাইমিংটা হ্যাক করেছে। তাজধীরের এই আকস্মিক ও সূক্ষ্ম পর্যবেক্ষণে কমোডোর খুরশিদ আলম ভ্রু কুঁচকে তাকালেন। কি বলতে চাচ্ছ কমান্ডার? তাজধীর উঠে দাঁড়িয়ে প্রজেক্টরের স্ক্রিনের দিকে এগিয়ে গেল। স্ক্রিনের একটা নির্দিষ্ট পয়েন্টে আঙুল দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, দেখুন, সোয়াচ অব নো গ্রাউন্ডের এই অংশটায় আন্ডার ওয়াটার কারেন্ট প্রচণ্ড বেশি থাকে। সাধারণ কোনো জাহাজ এই রুটে চললে আর রাডারে বড় সিগন্যাল আসবে, কিন্তু যদি ওরা সাবমার্সিবল বা সেমি সাবমার্সিবল ক্রাফট ব্যবহার করে, তবে জোয়ারের তীব্র স্রোতের সাথে মিশিয়ে
ওরা অনায়াসে রাডারের চোখ এড়াতে পারবে। ওরা ব্ল্যাকার ব্যবহার করেছে না, ওরা মূলত ন্যাচারাল হাইড্রোগ্রাফিক কন্ডিশনকে নিজেদের শিল্ড বানাচ্ছে। আর ঠিক এই কারণেই সাধারণ স্ক্যানিংয়ে ওদের ধরা যাচ্ছে না। তাসথিরের এমন নিখুঁত আর তুখোড় বিশ্লেষণ শুনে ফাহিম আর অর্ণব মনে মনে চমকে উঠল। ছুটির পর প্রথম দিন এসে ব্যাটা যেভাবে মিশনের মূল পয়েন্টটা ধরে ফেলেছে তা সত্যি প্রশংসনীয়। ক্যাপ্টেন রাশেদ চৌধুরী সন্তুষ্ট চিত্তে মাথা নাড়লেন। এক্সিলেন্ট অবজারভেশন তাজদির। তাহলে আপনার প্ল্যান কি? তাজধীর নিজের হাত দুটো পেছনে বেঁধে জানালার বাইরে দূর সমুদ্রের নীল জলরাশির দিকে তাকালো। তার চোখে তখন এক অদম্য শিকারের চাতুর্য। ধীরস্থির ইস্পাত কঠিন গলায় বলল, প্ল্যান সিম্পল স্যার। আমরা ফিশিং ট্রলারের ছদ্মবেশে আমাদের দুটো ফার্স্ট অ্যাটাক ক্রাফট নিয়ে ওই চ্যানেলের মাউথে পজিশন নেব। ওরা যখন ভাববে জোয়ারের মুখে রাডার ফাঁকা, ঠিক তখনই আমরা ওদের সারপ্রাইজ দেব। হেড অন ট্যাকল নয়, আমরা ওদের চারপাশ থেকে লক করব। আই উইল লিড দ্য ফার্স্ট স্ট্রাইক টিম। কমোডোর খুরশিদ আলম টেবিল চাপড়ে দাঁড়িয়ে উঠলেন। ব্রিলিয়ান্ট। অপারেশন ব্লু কার্টেন্টের দায়িত্ব আমি কমান্ডার তাজদির সিকদারকে হাতে স্বাক্ষর দিচ্ছি। অনফাইন, তোমরা তাজদির উইক হিসাবে কাজ করবে। আমাদের হাতে সময় মাত্র 48 ঘন্টা। গেট রেডি জেন্টলম্যান। ইয়েস স্যার। সবাই একযোগে সেলুট জানিয়ে দাঁড়িয়ে উঠল। মিটিং শেষ হতেই ক্যাপ্টেন রাশেদ বেরিয়ে গেলেন। কনফারেন্স রুমে এখন শুধু তাজধীর আর ওর দুই বন্ধু। অর্ণব তাজধীরের কাঁধে হাত রেখে বাহাবা দিয়ে জানালো, দোস্ত তুই আসলে একটা জিনিয়াস। ছুটিতে থেকেও তোর মগজ যে এভাবে বুলেটের গতিতে চলে ভাবা যায় না। ফাহিম একগাল হেসে চোখ টিপে বলল, তা তো চলবেই। ভাবি চিন্তার মগজের ধার বোধ হয় একটু বেশি বেড়ে গেছে। কি বলিস তাজদি? কাজের জায়গায় খুব স্ট্রিক্ট পারসন তাজধীর। রুমে থাকলে বিষয়টা অন্য, তাই সেগুলো আমলে নিল না তেমন। উল্টো চোখের হিমশীতল চাহনিতে বোঝালো আপাতত মিশনে ফোকাস করতে। সে তীক্ষ্ণ চাহনি দেখেই ফাহিমের হাসি হাসি মুখটা মলিন হলো। কমোডর খুরশিদ আলম নিজের ফাইলগুলো গুছাচ্ছিলেন। প্রধান না শুনেই পুনরায় বসে পেছন থেকে ডাকলেন তিনি, কমান্ডার তাজদির, আপনি থাকুন, আপনার সাথে পার্সোনালি কিছু কথা আছে। অর্ণবরা সেলুট ঠুকে রুম থেকে বেরিয়ে দরজাটা টেনে দিল। বিশাল কনফারেন্স রুমে এখন শুধু কমোডর খুরশিদ আলম আর তাজধীর। কমোডর সাহেব চশমাটা টেবিলের উপর রাখলেন। ওনার কড়া অফিসার সুলভ চাউনিটা এবার কিছুটা শিথিল হলো। সেখানে ফুটে উঠল একটা অভিভাবক সুলভ ভাব। তাজধীরকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত দিয়ে ইশারা করলেন। বসো আজান। চেয়ার টেনে বসলো তাজধীর, মেরুদণ্ড সোজা, দৃষ্টি স্থির সামনের অফিসারের উপর। কমোডর খুরশিদ আলম একটু হেসে পেছনের দিকে হালান দিয়ে বললেন, শুনলাম ইদানিং ঘন ঘন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ। অফিসিয়াল কোনো কারণ ছাড়াই হঠাৎ তোমার এই ব্যাক টু ব্যাক লিভ নেওয়ার ব্যাপারটা কিন্তু নেভাল হেডকোয়ার্টারের রুটিন ডায়েরিতে একটু খটকা লাগছে। ব্যাপার কি বলো তো? অলওয়েজ অন ডিউটি থাকা বান্দা, তুমি হঠাৎ বাড়ির প্রতি এত টান? তাজধীর ক্ষণিকের জন্য চোখের পলক ফেলল। অত্যন্ত ধীরস্থির এবং মাপা গলায় উত্তর দিল, স্যার, পারিবারিক কিছু জরুরি এবং আকস্মিক পরিস্থিতির তৈরি হয়েছে যা আমার ব্যক্তিগত উপস্থিতির দাবি রাখছিল। তবে আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি, এতে আমার অফিসিয়াল ডিউটি বা আসন্ন মিশনে কোনো প্রভাব পড়বে না। কমোডর সাহেব চোখ ছোট ছোট করে তাকালেন, বললেন, আরে ইয়াংম্যান, এভাবে অফিসিয়ালি আনসার দিতে হবে না। বি নর্মাল। তোমার আঙ্কেল হই আমি। তা বিষয়টা কি শুধু পারিবারিক পরিস্থিতি, নাকি গোপন বিয়ে টিয়ে করেছো? ডিফেন্স নিয়ম ভেঙে আমাদের না জানি নাকি শুভ কাজ সেরে ফেলেছো নাকি আবার? কাজের ক্ষেত্রে কমোডর খুরশিদ আলম আর তাজধীরের সম্পর্কটা যেমন কঠোর অফিসিয়াল এবং নিয়মের বেড়াচালে বন্দী, পার্সোনাল লাইফে সমীকরণটা ঠিক ততটাই ভিন্ন। খুরশিদ আলম ছিলেন তাজধীরের বাবার বাল্যকালের বন্ধু। সেই সূত্রে তাজধীরকে তিনি ছোটবেলা থেকে নিজের সন্তানের মতোই বড় হতে দেখেছেন। পেশাগত জায়গায় তারা একে অপরকে সর্বোচ্চ সমীহ আর প্রোটোকল মেনে চললেও চার দেয়ালের আড়ালে একা হলে সে অফিসিয়াল পুলিশটা মুহূর্তে খসে পড়ে। নিয়ম ভাঙার রেকর্ড তাজধীর সিদ্দিকের প্রোফাইলে নেই আঙ্কেল। সময় হলে এবং অফিসিয়াল প্রসিডিওর মেনেই সব কিছু আপনার সামনে আসবে। আপাতত পরিস্থিতির দাবি অনুযায়ী কিছু বিষয়
একটু ব্যক্তিগত রাখতেই হচ্ছে। কোমরের খুরশিদ আলম একটা ছোট দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলের মুখ থেকে কথা বের করা আর জ্বলন্ত আগ্নেয়গিরির থেকে বরফ আশা করা একই কথা। তাজদের ছোটবেলা থেকে বড় চাপা আর ভীষণ জেদি। নিজের মনের ভেতর কি স্ট্র্যাটেজি বা মাস্টার প্ল্যান চলছে তা তার মুখের ওই পাথুরে এক্সপ্রেশন দেখে পৃথিবীর কারোর সাধ্য নেই বোঝার। তার এই ইস্পাত কঠিন গোপনীয়তার তীক্ষ্ণ ব্যক্তিত্বই তাকে নৌবাহিনীর অন্যতম সেরা মাস্টার মাইন্ড করে তুলেছে। খুরশিদ আলম সাহেব আর কথা বাড়ালেন না, কারণ তিনি আগে থেকেই জানতেন তাসদিরকে সহজে দমানো বা তার প্যাট থেকে কথা বের করা অসম্ভব। টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো লাল কভারের ঠিক ফাইল বের করে তাসদিরের সামনে রাখলেন তিনি। ফাইলের উপর বড় বড় অক্ষরে লেখা কেস নম্বর 07 বি ব্লাস্ট। কমান্ডার সাহেব অত্যন্ত তীক্ষ্ণ নজরে তাসদিরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আই নো ইউ আর ডিসিপ্লিন অফিসার আজান। ইন্টেলিজেন্ট উইক থেকে জানতে পারলাম তুমি গত মাঝরাতে ইঞ্জেন মেন সার্ভার থেকে একটা পুরনো কেস ফাইল পুনরায় ওপেন করেছো এবং রিকোয়েস্ট পাঠিয়েছো 1 সেকেন্ড। হোয়াট? আজান, হঠাৎ করে এত বছর পর ওই ডেট ফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করার কারণ কি? কমান্ডার খুরশিদ আলম ফাইলের উপর নিজের হাতটা রাখলেন। তিনি তার স্ত্রীর দিকে ঝুঁকে সে নিচু কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, দেখো আজান, তুমি খুব ভালো করেই জানো এই ফাইলটা কেন স্থগিত রাখা হয়েছিল। আজ থেকে 4 বছর আগে যখন এই ব্লাসের কেসটা নতুন করে তদন্ত শুরু হয় তখন এর ফলস্বরূপ আমাদের একজন অত্যন্ত শর্ট এবং সিনিয়র কর্মকর্তা, অর্থাৎ কথাটা শোচনীয় হলেও তা কি তোমার মনে নেই? ওনার পুরো ক্যারিয়ার তো ধ্বংসই হয়েছে, উপরন্ত ওনাকে নিজের জবটাও হারাতে হয়েছে। এক অদৃশ্য ক্ষমতার সুটোর টানে জীবনটা আজ নরকসম। তিনি থামলেন। তার স্ত্রীর পাথরের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পরামর্শের সুরে আবারও বললেন, একজন শুভাকাঙ্ক্ষী আর তোমার মেন্টর হিসাবে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তাজদিন, এই ফাইলে হাত দেওয়া মানে জলজান্ত একটা আগ্নেয়গিরিকে খুঁচিয়ে তোলা। এখানে শুধু ক্যারিয়ারের ক্ষতি নয়, তোমার মস্ত বড় লাইফের রিস্কও আছে। তুমি দেশের একজন সম্পদ। এই আসন্ন মিশন ছেড়ে কেন তুমি নিজেকে এমন এক চক্রের সামনে দাঁড় করাচ্ছ যাদের শেষ সীমানা তুমি নিজেও জানো না? তাসদির সিদ্দিকী কি এসব কিছু না জেনে এই জ্বলন্ত আগুনে পা ফেলেছে? হুম, একটু না। তাসদির সোজা হয়ে বসলো, আরো জানালো, উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার হিসেবে আমাকে প্রথম দিন থেকে শেখানো হয়েছে শত্রুর সামনে যত শক্তিশালী হোক না কেন রণক্ষেত্র ছেড়ে পিছু হটা কাপুরুষতার লক্ষণ। যে সিনিয়র কর্মকর্তার কথা আপনি বললেন, উনি ওনার দায়িত্ব পালন করতে গিয়ে সিস্টেমের বলি হয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে অপরাধীরা চিরকাল অন্ধকারের আড়ালে পার পেয়ে যাবে। থামলো তাসদির, গলার স্বর দৃঢ় করে বলেই গেল অনর্গল। ওনার ওই তথাকথিত অ্যাক্সিডেন্টের পেছনে যে সাধারণ কোনো মেকানিক্যাল ফল্ট ছিল না, তাই ফাইল স্থগিত করার মাধ্যমেই প্রমাণিত হয় স্যার। যদি সেখানে কোনো অপরাধের অস্তিত্ব না থাকতো, তবে এত বড় একজন সিনিয়র অফিসারকে বলে দিয়ে ফাইলটা বন্ধ করার জন্য অদৃশ্য কোনো মহল থেকে চাপ আসতো না। আর লাইফ রিস্কের কথা বলছেন স্যার? এই ধবধবে সাদা ইউনিফর্মটা যেদিন গায়ে জড়িয়েছে সেদিনই নিজের জীবনটা দেশের নামে, ন্যায়ের নামে আমানত করে দিয়েছি। মৃত্যুর ভয় যদি তদন্তই না করি, তবে এই কাঁধের স্ট্রাইপ আর পরনের ইউনিফর্মের অবমাননা করা হবে। আমি কোনো অন্যায় করছি না স্যার, আমি স্রেফ সত্যটা সামনে আনতে চাচ্ছি। তাজদিরের মুখে এমন অকাট্য যুক্তি আর দেশের প্রতি নিজের কর্তব্যের প্রতি এমন নিখাত নির্ভীক মনোভাব দেখে কমান্ডার খুরশিদ আলম স্তব্ধ হয়ে গেলেন। এই ছেলের শিরায় শিরায় যে খাঁটি অফিসারের রক্ত বইছে তা ওনার আর বুঝতে বাকি রইল না। আফটার অল দেখতে হবে তো ছেলেটা কার। হাল ছাড়লেন তিনি, উঠে দাঁড়িয়ে তাসদিরের কাঁধে আলতো করে একটা চাপ দিয়ে ভরসা দিলেন। আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার এই তেজ আর তীক্ষ্ণ বুদ্ধির সামনে আসলে কোনো যুক্তি টেকে না। ঠিক আছে, তুমি যখন নিজের সিদ্ধান্তই এতখানি অটল, আমিও তোমাকে আর বাধা দেব না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে চাই আঙ্কেল। ইয়া স্পিক আপ। সমুদ্রের ঝড় কোন দিকে বইবে কিংবা স্রোতের টান কোন দিকে যাবে সেটা হয়তো ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া যায়, কিন্তু সেই উত্তাল সমুদ্রে জাহাজের হাল কিভাবে ধরতে হবে
বা দিক কোন দিকে ঘুরবে সেটা সম্পূর্ণ আমার কন্ট্রোল। ডেস্টিনির দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকার মানুষ আমি নই। আমার ডেস্টিনি আমি নিজেই কমান্ড করি। চুপচাপ মনোযোগ দিয়ে তাসদিরের প্রত্যেকটা কথাই শুনলেন খুরশিদ। বিচক্ষণ লোকটা বুঝলেন অনেক কিছুই। তাসদির মুখে প্রকাশ না করলেও তিনি যথেষ্ট বুঝতার এবং জ্ঞানী একজন ব্যক্তি। বিষয়টা যে তাসদিরের কোনো পার্সোনাল ইস্যুর সঙ্গে জুড়েই গেছে বুঝতে মনে মনে সন্তুষ্ট হলেন। এইবার যেহেতু বিষয়টা কমান্ডার তাসদির সিদ্দিকা আজান সরাসরি হস্তক্ষেপ করবে, তাহলে যে সামনে কোনো বড় ঘূর্ণিঝড়ই আসতে চলেছে ভেবে ভয় পেলেন। অবশেষে সান্ত্বনা দিয়ে বললেন, যে কোনো পরিস্থিতিতেই যে কোনো প্রয়োজনে আমি সবসময় তোমার পাশে আছি। এই কেস নিয়ে কাজ করতে গিয়ে যদি কোনো বাধা আসে, অফিসিয়াল বা আনঅফিসিয়াল, যে কোনো রকমের হেল্প লাগে সরাসরি আমাকে জানাবে। আই হ্যাভ ইয়োর ব্যাক, কমান্ডার। তাসধীর চেয়ার ছেড়ে শটান দাঁড়িয়ে উঠল। হাত দুটো সজোরে কপালের কাছে উঠে এলো তার। কমান্ডার খুরশিদ আলমকে নিখুঁত স্যালুট ঠুকলো তাসধীর। থ্যাংক ইউ স্যার। কমান্ডার সাহেব প্রতি স্যালুট জানিয়ে ফাইলটা তাসধীরের দিকে এগিয়ে দিলেন। তাসধীর ফাইলটা হাতে নিয়ে শক্ত মুঠোয় চেপে ধরল। হিংস্র শিকারীর মতো জলজল করে উঠল চোখের মনি দুটো। সময়টা ঠিক সন্ধ্যা নামার পথে। কথা মতোই বাড়িতে ফিরে রেডি হয়ে ভাই ভাবির সঙ্গে গাড়িতে উঠেছে প্রিয়ন্তী। গাড়ির সামনের সিটে বসে আছে পাভেল, পাশে মিতালি, আর পেছনের সিটে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে প্রিয়ন্তী। প্রায় 40 মিনিটের যাত্রা শেষে গাড়িটা গিয়ে থামলো শহরের অন্যতম অভিজাত এলাকায়। অভিরাজ চৌধুরী কেবল একজন সফল তরুণ বিজনেসম্যানই নন, বরং তার রুচি আর অভিজাত্য এই শহরের বুকে এক অনন্য দৃষ্টান্তই বলা চলে। গাড়ি থেকে নামতে চোখ ধাঁধিয়ে গেল প্রিয়ন্তীর। চারপাশটা আলো দিয়ে মোড়ানো, মস্ত বড় ডুপ্লেক্স ও ট্রিপ্লেক্সের এক অদ্ভুত সংমিশ্রণে তৈরি বাড়িটি, যার স্থাপত্য শৈলীতে আধুনিকতার পাশাপাশি এক ইউরোপীয় রাজকীয় ছোঁয়াও বিদ্যমান। সদর দরজা পর্যন্ত যাওয়ার রাস্তাটার দুপাশে নিখুঁতভাবে ছাঁটাই করা সবুজ ঘাসে মোড়ানো, তার উপর জ্বলছে নরম আলো। এত সুন্দর বাড়ি আর আগে কখনো স্বচক্ষে দেখেনি পাভেল। বাড়িটা সে আনন্দে গদগদ হয়ে দেখল। এত বড় বাড়িতে তার বোন থাকবে ভাবতেই ভাইয়ের অন্তরটায় আনন্দের জোয়ার হলো। পৃথিবীর সব ভাইয়েরাই চায় তার বোন বিয়ের পর সুখী থাকুক, রাজরানীর মতো থাকুক। পাভেলের ইচ্ছাটাও যে এভাবে পূরণ হয়ে যাবে ভাবতেই পারেনি কোনোদিন। বাহ, অভিরাজ ভাইয়ের বাড়ি সম্পর্কে লোকমুখে অনেক শুনেছিলাম, সামনাসামনি দেখে বুঝলাম মানুষ অনেক কমই বলে। এটা বাড়ি নাকি কোনো রিসর্ট? বাপরে। ওদের গাড়িটা এসে থামতে ভেতর থেকে এগিয়ে এলেন এক মধ্যবয়সী ভদ্রলোক ভদ্রমহিলা। পাভেল দ্রুত এগিয়ে গিয়ে সালাম জানালেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। হাসি মুখে হাত বাড়ালেন তিনি। তুমি পাভেল তাই না? জি আঙ্কেল, ভালো আছেন? এই তো বাবা, অনেক দিন ধরে তোমার কথা শুনছি, অবশেষে দেখা হলো তাহলে। তারপর পরিচয় হলো মিতালির সঙ্গে। সবশেষে প্রিয়ন্তীর দিকে তাকালেন মহিলা। আজ প্রিয়ন্তী হালকা নীল রঙের একটি লং থ্রি পিস পরেছে, চুলগুলো খুলে রাখা, কানে ছোট ছোট মুক্তোর দুল, এক জোড়া দুল। ব্যাস এতটুকুই। তাতে মেয়েটাকে দেখে চোখ জুড়ে গেলেন ভদ্রমহিলার। মহিলা মুগ্ধ হয়ে বললেন, মাশাআল্লাহ, কি মিষ্টি মেয়ে। প্রিয়ন্তী বিব্রত হেসে সালাম করলো। ওদের নিয়ে ভেতরে প্রবেশ করলেন ওনারা। ড্রয়িং রুমে ঢুকতে আবারও বিস্মিত হলো পাভেল। তবে মিতালির মুখভঙ্গি দেখে বোঝা গেল না তেমন কিছুই। মেয়েটা সবসময়ের মতোই স্বাভাবিক। প্রিয়ন্তী বড্ড চুপচাপ। ওরা গিয়ে বসলো লম্বা সোফাটায়। পাভেল বসতে ভদ্রলোক বললেন, আমি তো তোমাদের বিয়েতেও থাকতে পারিনি, তখন দেশের বাইরে ছিলাম, তাই ফিরে এসে বললাম না, এবার সবাইকে নিয়ে একসাথে বসতে হবে। জি, অভিরাজ ভাইয়া বলেছিলেন। একে একে সার্ভেন্টরা হরেক রকম নাস্তা নিয়ে টেবিল সাজাতে লাগলো। তখনই পরিষ্কার পরিপাটি ফর্মাল পোশাকে উপর থেকে নেমে এলো অভিরাজ। লোকটাকে বরাবরের মতোই অত্যন্ত আকর্ষণীয় লাগছে দেখতে। আর সব থেকে আকর্ষণীয় ওই অদ্ভুত অলিভ গ্রিন মনি দুটো, নীল রঙের শার্ট আর অফ হোয়াইট রঙের প্যান্ট পরে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে নেমে এসে দাঁড়ালো সেখানে। অভিরাজ মুগ্ধ হয়ে শুধু প্রিয়ন্তীকে দেখে গেল, শুধু নিজেকে ধাতস্থ করে এগিয়ে এলো। কুশল বিনিময়ের পর সবার মধ্যে বেশ জমজমাট কথোপকথন শুরু হলো। ডিনারের আরও কিছুটা সময় বাকি থাকায় আড্ডার আমেজটা বেশ জমে উঠেছে। এক পর্যায়ে অভিরাজের মা সুফায় হেলান দিয়ে মৃদু হেসে ছেলের দিকে তাকালেন। পরপরই প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বললেন, অভি, প্রিয় মামনিকে বসিয়ে না রেখে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও।
প্রিয়ন্তী টনক নড়ল। ভেতরে ভেতরে কুকড়ে গেল মেয়েটা। গতকালের ঘটনার পর নিজেকে কেমন অন্যরকম মনে হয় আজকাল। কিছুটা অস্বস্তি নিয়ে আমতে আমতে করে বলল, না আন্টি, ইটস ওকে, আমি এখানেই ঠিক আছি। পাভেল পাশ থেকে বোনের এই জড়তা দেখে ধমকের সুরে বলল, আরে প্রিয়, যা না। অভিরাজ ভাইয়া যখন বলছে একটু ঘুরে আয়, এত বড় বাড়ি, তোরও ভালো লাগবে। ভাইয়ের জোড়াজুড়িতে প্রিয়ন্তী আর না করতে পারল না। তবে সে একা যেতে রাজি নয়। চট করে মিতালির হাতটা ধরে বলল, ভাবি, তুমিও চলো না আমার সাথে। মিতালি সোফা থেকে উঠতে নিলে পাভেল চোখের ইশারায় যেতে না করলো স্ত্রীকে। উঠতে উঠতেও বসে পড়ল মিতালি। পাভেল বলল, এই সময় তোর ভাবির এত সিঁড়ি ভেঙে হাঁটাহাঁটি করা বারণ, তুই সেটা জানিস না? ডক্টর ওকে বিশ্রামে থাকতে বলেছেন। তুই যা অভিরাজ ভাইয়ের সাথে। ভাইয়ের যুক্তির সামনে প্রিয়ন্তী সম্পূর্ণ নিরুপায়। না চাইতেও স্রেফ ভাইয়ের মুখের কথা রক্ষা করতে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি লক্ষ্য করেও আড়ালে হাসলো অভিরাজ। বলল, আসুন প্রিয়ন্তী। প্রিয়ন্তী ধীর পায়ে অভিরাজের পেছনে পেছনে গেল। অভিরাজ ওকে সোজা নিয়ে এলো বাড়ির 3 তলায়। 3 তলার করিডোর পার হতেই প্রিয়ন্তীর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল প্রায়। এই তলাটার এক পাশে সুসজ্জিত কয়েকটি রুম থাকলেও অন্য পাশটা সম্পূর্ণ উন্মুক্ত। ঘরের ভেতর যেন আস্ত একটা ছোটখাটো মাঠ বা রুফটপ গার্ডেন তৈরি করা হয়েছে। আর সেখানে কাঁচের বিশাল দেয়ালের উপাশে সারি সারি সাজানো রয়েছে নাম না জানা কত শত গাছ। সবচেয়ে অবাক করার বিষয় হলো সেখানে বনসাই করা একটা চমৎকার কৃষ্ণচূড়া গাছও রয়েছে, যার ডালে ছোট ছোট লাল ফুল ফুটে আছে। আরও রয়েছে পারিজাত ও কাঠগোলাপের চারাও। প্রিয়ন্তী মুগ্ধ হয়ে শুধু চারপাশের এই সবুজ আর প্রকৃতির ছোঁয়া দেখে গেল। ওদিকে মুগ্ধতার চরম সীমায় পৌঁছে এক দৃষ্টিতে শুধু প্রিয়ন্তীকে দেখে গেল অভিরাজ। এই এত সুন্দর বাগানের সমস্ত সৌন্দর্য প্রিয়ন্তীর ওই একটা হাসির সামনে ম্লান, বড্ড ফিকে। প্রিয়ন্তী একটা গাছের পাতা আলতো করে ছুঁয়ে চারপাশটা দেখতে দেখতে আপন মনেই বলে উঠল, ভারী অদ্ভুত তো, ঘরের ভেতর এত সুন্দর বাগান, এটা কার? বাড়িটা যেহেতু আমার, আর এখানে আমি একাই যেহেতু থাকি, তবে নিশ্চয়ই আমারই হবে। প্রিয়ন্তী জানে অভিরাজ বাংলাদেশে একাই থাকেন। ওনার বাবা মা ব্যবসার কাজে বেশিরভাগ সময় দেশের বাইরে কাটান। একমাত্র সন্তান হওয়ার সুবাদে মাঝে মধ্যে ছেলেকে দেখতে চলে আসেন দুজনে। ফট করে আবারও প্রশ্ন করে বসলো অভিরাজ, আপনার ফুল খুব পছন্দ? মেয়েদের আবার ফুল অপছন্দ হয় বুঝি? হুম, তবে এখনকার মেয়েরা ফুল থেকে এক্সপেন্সিভ গিফটসটা বেশি ফেভার করে। আমি ওরকম নই, ফুল আমার ভীষণ পছন্দ। কৃষ্ণচূড়ার পদ্মটা বেশি ভালো লাগে। তাহলে কালী পদ্মবিলের সমস্ত আয়োজন শুরু করা হবে। কি কিছু বললে? হুম, কি কিছু বললেন? ওই কৃষ্ণচূড়ার নিচে যদি একটা দোলনা বসানো যেত তবে খুব ভালো হতো। বিকেলের দিকে বসে আকাশ দেখা যেত। মেয়েটার আকুলতার নিষ্পাপ চাহনির অবলোকন করে অভিরাজ বিড়বিড় করে বলল, তুমি চাইলে এই পুরো বাগানটা কেন, আমার গোটা জীবনটাই তোমার দোলনা বানিয়ে দিব ব্লুবেরি। শুধু একবার চেয়ে দেখো। প্রিয়ন্তী তার দিকে মুখ ফেরাতে অভিরাজ চট করে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করলো। একটু এগিয়ে এসে বলল, দোলনার আইডিয়াটা চমৎকার। আমি কালকের মধ্যেই এখানে একটা কাস্টমাইজ কাঠের দোলনা বসানোর ব্যবস্থা করছি। প্রিয়ন্তী কিছুটা ঘাবড়ে গিয়ে হাত নাড়ল। আরে না না না, আমি তো এমনিই বলছিলাম, আপনার বিয়েতে আমি বলার কে? এরপর আরো কিছুক্ষণ কথাবার্তা চললো দুজনে। পুরোটা সময় অভিরাজ কথা বলে গেলেও প্রিয়ন্তী শুধু উত্তরটুকু দিল, একবারই আর কিছুই বলল না। অমনি হাতে ছোট ভ্যালভেটের পার্সের ভেতর ফোনটা তীব্রভাবে ভাইব্রেট করে উঠল। প্রিয়ন্তীর পার্স থেকে ফোনটা বের করলো। স্ক্রিনের উপর ভেসে উঠেছে একটা সম্পূর্ণ অপরিচিত নতুন নম্বর। চেনা কোনো নম্বর না হওয়ায় প্রিয়ন্তী কলটা রিসিভ করলো না। ফোনটা সাইলেন্ট করে হাতের মুঠোতে চেপে ধরে রাখলো। ও ভাবলো হয়তো কোনো স্প্যাম কল। ওর স্বস্তি স্থায়ী হলো না। ঠিক 2 মিনিটের মাথায় হাতের মুঠোয় থাকা ফোনটা আবারও কেঁপে উঠলো। এবার একটা মেসেজের তীক্ষ্ণ টুনে কাঁপলো সেটা। প্রিয়ন্তী স্ক্রিনটা অন করতেই ওর শ্বাসরুদ্ধ হয়ে এলো যেন। ওপর থেকে ভেসে আসা ট্যাক্সটায় এক একটি শব্দ বুলেটের মতো বুকের ভেতরে সে বিঁধল ওর, যেখানে জলজল করছে কিছু পরিমিত লেখা। আপনার সাথে এখন আমারও আমার পরিবারের সম্মান জড়িত। যেখানেই যান নিজেকে সেভাবে মেনটেন করবেন। কোথাও যাওয়ার আগে আমাকে জানালে বিষয়টা অনেক বেশি জাস্টিফাইড হতো। না জানিয়ে গিয়েছেন, ভবিষ্যতে যেন এমন আর না হয়।
2 মিনিটের মধ্যে আপনার ভাবির কাছে ফিরে যান। টেক কেয়ার। মেসেজটার নিচে কোনো নাম লেখা ছিল না, কিন্তু এই নিখুঁত গম্ভীর আজ্ঞাবহ আর পাথুরে টুনটা ঠিক কার তা বুঝতে প্রিয়ন্তীর 1 সেকেন্ডও সময় লাগলো না। এই যে খুদ লেফটেন্যান্ট কমান্ডার তাজধীর সিদ্দিকের হুকুমনামা। মেসেজটা পড়া মাত্রই প্রিয়ন্তীর পুরো শরীর জুড়ে এক তীব্র ভয়ের হিমশীতল স্রোত বয়ে গেল। হাত জোড়া থরথর করে কাঁপতে লাগলো। মুখ থেকে সমস্ত রক্ত 1 নিমিষে উধাও হয়ে গেল। 1 মিনিটের জন্য মাথায় এলো না লোকটা কিভাবে জানতে পারলো ওর বর্তমান অবস্থান সম্পর্কে, সেই বিষয়টাও। এদিকে প্রিয়ন্তীকে এভাবে হঠাৎ অতিমাত্রায় নার্ভাস হয়ে কাঁপতে দেখে অভিরাজ ভ্রু কুঁচকে তাকালো। নজর পড়লো ওর হাতে কাঁপতে থাকা ফোনটায়। প্রিয়ন্তী ভয়ার্ত চোখে শেষবার ফোনের স্ক্রিনে তাকিয়ে সেটার স্ক্রিন অফ করলো তৎক্ষণাৎ। কোনো মতে নিজের কাঁপা কাঁপা ঠোঁট দুটো জোড়া লাগিয়ে ভাঙা গলায় বলল, আমি নিচে যেতে চাই। কথাটা শেষ করে প্রিয়ন্তী আর অভিরাজের উত্তরের অপেক্ষা করল না। প্রায় ছুটে যাওয়ার ভঙ্গিতে করিডোর ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর ওর চলে যাওয়ার পথে নিবদ্ধ রইল একজোড়া তীক্ষ্ণ চোখ। অভিরাজ নিজের পকেটে হাত গুঁজে অত্যন্ত সন্দেহজনক ও অন্যরকম চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে আওড়ালো, অনেক সময় নিয়েছি, আর নয়। পাখিকে মুক্ত আকাশে উড়তে দিলে কলিজা বড় হয়ে যায়, সুযোগ বুঝে বেইমানিও করতে পারে। তাই খাঁচার পাখিকে খাঁচাতেই বন্দি করতে হবে। আর আপনার খাঁচাটা স্বয়ং এই আমি, অভিরাজ চৌধুরী, মিস ব্লুবেরি। তা পাভেল, অনেক তো হলো। এবার বলো তো, আমাদের মেয়েটাকে আমাদের বাড়িতে কবে পাকাপাকি দিয়ে দিচ্ছ? আমরা তো আর অপেক্ষা করতে পারছি না। প্রিন্তের উপর থেকে তখন বাধ্য মেয়ের মতো এসে বসেছে ভাবির পাশে, আর সরেনি একটুর জন্য। আপাতত সবাই ওরা ডাইনিংয়ে বসেছে ডিনারে। মস্ত বড় কাচের টেবিলে হরেক রকমের দেশি বিদেশি পদের বাহার সাজানো। পোলাও, বিফ, রেজালা, গলদা চিংড়ির মালাইকারি থেকে শুরু করে থাই স্যুপ, বিভিন্ন রকমের সালাদ, কি নেই সেখানে। সুস্বাদু সব খাবারের সুবাসে ডাইনিং রুম মম করছে। সবাই যার যার আসনে বসার পর অভিরাজের মা পরম আগ্রহে নিজে তদারকি করে সবার প্লেটে খাবার তুলে দিতে লাগলেন। পাভেল আর অভিরাজের বাবার মধ্যে ব্যবসার পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ছোট ছোট আলাপ চলছে। মাঝে মাঝে বিতালেও হেসে হেসে সেই আলাপে যোগ দিচ্ছে। অভিরাজ প্লেটে খাবার তুলে নিলেও তার তীক্ষ্ণ দৃষ্টিটা বারবার গিয়ে থমকে যাচ্ছে প্রিয়ন্তীর উপর। প্রিয়ন্তী বসেছে মিতালির একদম গা ঘেঁষে। প্রথমে জড়সড় হয়ে বসে থাকলেও সবার সঙ্গে মিলিয়ে জোরপূর্বক খাবার মুখে তুলছিল কিছুটা। অমনি ভদ্র মহিলার কথাটা কর্ণগোচর হতেই খাবার চিবানো থামলো মেটার। বেশ চটমনে হয়ে প্রশ্নটা করে বসলেন ভদ্র মহিলা। আকস্মিক সরাসরি এহেন প্রশ্নে ভর কালো বুঝে স্বয়ং পাভেল নিজেও চোখ তুলে তাকালো বোনের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনে। পাভেল বুঝলো বোন তার বেশ শক্ট হয়েছে, তবে একদিন না একদিন বিষয়টা তো প্রকাশ্যে আনতেই হতো। সেসব ভেবেই পাভেল একগাল হেসে জানালো, আপনাদের মেয়ে, আপনারা যেদিন ঘরে তুলতে চান আমার এতে কোনো সমস্যা নেই আপাতত। মিনা মেঘে বজ্রপাত হলো কি প্রিয়ন্তীর উপর। ভাবসাবে তো এমনটাই মনে হচ্ছে। ওর চোখ দুটো বিস্ময় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। 2 দিন আগেও কথাটা শুনলে বোধ হয় এতটা বিস্মিত হতো না মেয়েটা, তবে আজ এইসব কি শুনছেও। প্রিয়ন্তী যথেষ্ট বুঝতে আর একটা মেয়ে। ভদ্র মহিলার কথার পরিপ্রেক্ষিতে যতটুকু বুঝলো, ওর বিয়ের কথাটা বুঝি অনেক আগে থেকে ঠিক করা ছিল। ওর ভাইও অবগত ছিল এই বিষয়ে। তাহলে ওর ভাই ওকে জানালো না কেন? নাকি কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখছে? পাভেলের সন্তুষ্টমূলক উত্তরে খুশি হলেন বোধহয় অভিরাজের পরিবার। অভিরাজের বাবা গভীর হয়ে যোগ করলেন, আসলে পাভেল, এবার আমাদের বিদেশ থেকে হুট করে এই ছুটিতে আসার মূল কারণটাই কিন্তু এটা। আমরা এবার এসেছি মূলত অভিরাজ আর প্রিয়ন্তীর বিয়ের ডেটটা পাকাপাকি করার জন্য। অনেক দিন তো হলো, আমার ছেলেটাও তো তোমার বোনের জন্য কম অপেক্ষা করলো না। এবার শুভ কাজটা আর ফেলে রাখা ঠিক হবে না। প্রিয়ন্তীর মাথাটা কেমন ভু ভু করে উঠলো আচানক। আশ্চর্য, দুনিয়াটা এরকম এলোমেলো হয়ে ঘুরছে কেন? নাকি ওর মাথাটাই ঘুরছে? ঘুরে টুরে আবার পড়ে যাবে না তো? প্রিয়ন্তী ধরে আসা গলায় কোনো রকমে হাত চেপে আশেপাশে যা পেল সেটাই খামচে শক্ত করে চেপে ধরলো। খেয়াল করলো না ওটা যে মিতালির শাড়ির আঁচল ছিল। সম্পূর্ণ নির্বাক হতাশ হয়ে প্রথমে আহাম্মকের মতো ফ্যাল করে তাকালো নিজের ভাইয়ের দিকে। যে ভাই ওকে কলিজার টুকরোর মতো আগলে রাখতো, সেই ভাই ওর অজান্তে সত্যি সত্যি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এরপর
মুখ ভর্তি এক তীব্র আতঙ্ক, তীব্র অবিশ্বাস নিয়ে তাকালো ও পাশে বসা অভিরাজের বাবা মায়ের দিকে। ওনারা কতটা আনন্দের সাথে ওর জীবনের ভাগ্যলিপি লেখার গল্প করছেন। আহা, অথচ সে নিজেই জানতো না, উপরন্তু কেউ জানালো না ওর ভাগ্য যে গতকাল বিকেলেই অন্য একজন মানুষের নামে সিলমোহর হয়ে গেছে। টেবিলের নিচে মিতালির শাড়ির আঁচলটা প্রিয়তি এতটা শক্ত করে খামচে ধরেছে যে ওর অজান্তে মিতালির রুড়োর উপর কিঞ্চিত নখ দেবে গেছে। মিতালি অবশ্য খেয়াল করছে সবটা প্রথম থেকেই। ননদের এ ব্যাকুল ছটফটানি আর অবশ হয়ে যাওয়া ভাবটা টের পেলেও মুখ ফুটে কিচ্ছু বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে মিতালি চট করেই টেবিলের আড়ালে প্রেমদের হাতটা শক্ত করে চেপে ধরলো, ইশারায় বোঝালো আপাতত স্বাভাবিক থাকতে। ভাবির দিকে করুণ চোখে তাকালো প্রিয়তি। মিতালি জোরপূর্বক সৌজন্যমূলক হাসি ফুটিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, আঙ্কেল আন্টি, আপনারা যদি কিছু না মনে করেন তবে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। মিতালির এই আকস্মিক হস্তক্ষেপে পাভেল অবাক হয়ে চাইল। অভিরাজের মা বেশ আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ মা, বলো না। তোমার আবার মনে করার কি আছে? তুমি তো এই বাড়িরই বড় বউয়ের মতো। আসলে আন্টি, আপনারা তো প্রিয়ন্তীকে নিজের বাড়ির বউ করে নিতে চাচ্ছেন। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে আমাদের জন্য? কিন্তু প্রিয়ন্তীর তো সামনে ফাইনাল পরীক্ষা, পড়াশোনার এই শেষ ধাপটা ও এখন প্রচুর প্রেশারে আছে। আমরা চাচ্ছিলাম এই মুহূর্তে ওর মনটা যেন অন্য কোথাও ডাইভার্ট না হয়। স্ত্রীর মুখে এহেন কথায় খিটমিট করে উঠল পাভেলের চোয়াল। খানিকটা দৃঢ় স্বরে সে স্ত্রীকে থামালো। পরীক্ষার সাথে বিয়ের ডেটের কি সম্পর্ক মিতু? ডেট তো আরও 3-4 মাস পরেও রাখতে পারি। আঙ্কেল আন্টি এত বছর ধরে অপেক্ষা করছেন, আর তুমি এখন পরীক্ষার উছিলা দিতে চাইছো? তুমি ভুল বুঝছো, আঙ্কেল আন্টি তো আর অপর নয়। আমি স্রেফ পিওর মানসিক অবস্থার কথা চিন্তা করে বলেছি। ফাইনাল পরীক্ষার আগে যদি এই সময় বিয়ের প্রসঙ্গ ওঠে তবে পড়াশোনায় মন দেওয়া ওর জন্য বড্ড কঠিন হয়ে পড়বে। অভিরাজের মা এবার চিন্তিত মুখে শোধালেন, তা প্রিয়ন্তীর পরীক্ষাটা কবে থেকে? মা, আর কতদিন বাকি আছে? আর বড় জোর 1 মাসের মতো আছে আন্টি। এই 1 মাস পার হলেই একদম ফ্রি। মিতালি বেশ গুছিয়ে উত্তরটা দিল। ভদ্রমহিলা চট করে বসে তাহলে এক কাজ করলে কেমন হয়? বিয়ে না হয় পরীক্ষার পরেই হোক, কিন্তু আমরা এই শুভক্ষণে এঙ্গেজমেন্টটা সেরে রাখি। আংটি বদলটা হয়ে থাকলে অন্তত একটা সম্পর্ক পাকাপাকি সিলমোহর পেয়ে যাবে। এতে তো আর প্রিয়ন্তীর পড়াশোনায় কোনো ক্ষতি হবে না। কি বলো পাভেল? একদম ঠিক কথা আন্টি। এঙ্গেজমেন্ট হয়ে থাকলে আমাদের মনটাও হালকা হয়। এই সামান্য আংটি বদলের অনুষ্ঠানে তো আর প্রিয়র 1 মাস সময় নষ্ট হবে না। মিতালি, তুমি খামোখা জলঘোলা করছো। ভাইয়ের তাড়াহুড়ো সে যুক্তি দিয়েই সঙ্গে অভিরাজের মায়ের এঙ্গেজমেন্টের প্রস্তাবে প্রিয়ন্তীর চোখের সামনে তখন সর্ষে ফুল দেখার অবস্থা। মিতালি আবার কিছু বলতেই যাবে তার আগে চোখের ইশারায় চুপ করে দিল পাভেল। ভাইয়ের রাগী দৃষ্টিতে কাবু হয়ে ভাবির হাতটা আরো জোরে খামচে ধরল প্রিয়ন্তী। আমার মনে হয় ভাবি ভুল কিছু বলেননি। পরীক্ষা যদি এত কাছেই হয়ে থাকে তাহলে ওটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যায়। মিস প্রিয়ন্তীর কেরিয়ার এবং পড়াশোনা আমার কাছেও সমান গুরুত্বপূর্ণ। উনি যখন এই 1 মাস নিজের পড়াশোনায় সম্পূর্ণ ফোকাস করতে চাইছে, এখন আমাদের উচিত সেই স্পেসটুকু ওনাকে দেওয়া। 1 মাসেরই তো ব্যাপার। এতদিন যখন আমি অপেক্ষা করতে পেরেছি, এখন ভাবির কথাকে সম্মান জানিয়ে এই আর 1টা মাস অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। পরীক্ষা শেষ হোক, তারপর সবাই মিলে বসে সুন্দরভাবে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। অভিরাজের বাবা মাথা নেড়ে সম্মতি দিলেন। আমি মনে করি এটাও যথেষ্ট যুক্তিযুক্ত কথা। অভিরাজের মা ও ছেলের সিদ্ধান্তের উপর আর কোনো কথা বললেন না, শুধু ছোট করে বলেন ভদ্রমহিলা, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন এইটাই চাও তাহলে আপাতত আর কিছু বলছি না। পরীক্ষার পরেই সব হবে। এতক্ষণে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রিয়ন্তী। পুরো টেবিল জুড়ে আবারও স্বাভাবিক খাওয়া দাওয়া চলল। সবাই স্বাভাবিকভাবে খেলেও প্রিয়ন্তী আর খেতে পারল কই। আপাতত ঝড়টা কেটে গেছে, কিন্তু প্রিয়ন্তী মনে মনে ভালো করে জানে এই ঝড়টা তো স্রেফ সাময়িক শান্ত অবস্থা। আসল সাইক্লোন তো এখন ওর জীবনে পেছনে ধেয়ে ধেয়ে করে ধেয়ে আসছে। রাতের ডিনার শেষ হতে হতে বাজলো প্রায় 10:30। মেহরিন সন্ধ্যার দিকে খেয়ে রুমে চলে গেছে, আর নামিনি। সুমি বেগম রান্নাঘর গুছিয়ে নিজের ঘরে চলে গেছেন। সে রোজ মায়ের সঙ্গে ডিনারটার পরপরই লিভিং রুমের বড় ডিভানটা এসে বসেছিল।
নাভাল ইন্টেলিজেন্স ও স্ট্র্যাটেজিক অপারেশনের কিছু অত্যন্ত সংবেদনশীল ডেটা এবং অফিসিয়াল ফাইল নিয়ে কাজ করছিল ল্যাপটপে। ঝুমুরকে বলেছে একটি ব্ল্যাক কফি করে দিতে। পাশে থাকা ফোনটা বেজে উঠল। তখনই স্ক্রিনে তাকিয়ে নামটা দেখে বাধ্য হয়ে উঠে দাঁড়ালো শাহরুজ। ল্যাপটপটা বন্ধ করলো না, ওভাবেই হাই সিকিউরড স্ক্রিন অন করে রেখেই লিভিং রুমের সেন্টার টেবিলটার উপর নামিয়ে রাখলো। তারপর ফোনটা কানে চেপে গম্ভীর মুখে কথা বলতে বলতে ব্যালকনির দিকে এগিয়ে গেল। উপরতলায় দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ যাবতেই ওকে ঝুঁকি বাড়ছিল মেহরিন। লোকটাকে বর্ষা অবস্থায় দেখে নামার আর সাহস কুলোয়নি। ঘুমও আসছিল না। মেহরিনের একটা আজব অভ্যাস আছে, পৃথিবীতে থাকা বিরল অভ্যাসও বলা চলে। রাতে ঘুম না হলে কড়া করে দুধ দিয়ে এক মুখ চা খেলে ওর ঘুম চলে আসে। সন্ধ্যায় যে ঢুকেছে রুমে, শত চেষ্টায়ও দু চোখে ঘুম নামাতে পারেনি মেয়েটা। তাই তো এক পর্যায়ে বাধ্য হয়ে উঠে এসেছে। নিচে নামতে গিয়ে বসে থাকা শাহরুজকে দেখে থমকে দাঁড়িয়েছে এখানটায়। তবে এই সুযোগটুকু লুফে নিল সে। ঝট করে নিচে নেমে এলো, সোজা ঢুকলো বরাবরই থাকা কিচেনটায়। ঝুমুর কফি বানাচ্ছে তখনও। মেহরিন গিয়ে বলল, আমাকে একটু চা বানিয়ে দিবে ঝুমুর আপা? এত রাইতে চা খাইবা? ক্ষুধা লাগছে, অন্য কিছু বানাইয়া দিমু? না, ঘুম আসছে না, চাই লাগবে, দিবা? অত্যন্ত ভরকে গিয়ে মুখ কুচকে তাকালো ঝুমুর। ভ্যাবাচাকা খেয়ে বলল, চা খাইলে তো আবার আগে ঘুম আইব না। এক গ্লাস গরম গরম দুধ খাও, ঘুম আইয়া পড়বো নি দেখবা চোখের পলকে। দুধ খেলে আমার ঘুম আসে না। পরীক্ষা চলাকালীন রাতে পড়া চাপ থাকলে আম্মা আমারে চায়ের বদলে এক গ্লাস গরম দুধ করে দিতেন তাই। ঝুমুরের মন চাইছে নিজের মাথা নিজে ফাটাতে। সে এতদিন মনে করতো দুনিয়াতে তার ভাইজানের মতো এমন আজব মানুষ আর একটাও নেই। কিন্তু এই মেয়ে তো দেখে তার থেকেও 2 ধাপ উপরে। অবশেষে হাল ছেড়ে নিয়ে ঘন করে দুধ দিয়ে চা বানালো। চাটুকু কাপে ঢালতে যেতে শুনতে পেল, কাপে না, মগে দাও। ঝুমুর তাই করলো। মগ নামে সবটুকু চা সেটাই ঢাললো। মেহরিন সেই গরম চায়ের বোটটা 2 হাতে ধরে ফু দিতে দিতে ধীর পায়ে লিভিং রুম পার হচ্ছিল নিজের ঘরের দিকে যাওয়ার জন্য। ওর পরনে একটা ঢিলে ঢালা সালোয়ার কামিজ, উল্টাটা গলার পেঁচিয়ে রাখা, এক পাশটা ফ্লোর ছুঁয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে পা বাঁধিয়ে পড়বে নির্ঘাত। সেসব ভেবেই এক হাতে কফির মগ আরেকটা উড়নাটা টেনে সামনের দিকে আনলো। আকস্মিক সামনে থাকা সেন্টার টেবিলের কোনায় অসাবধানতা বশত হোঁচট খেয়ে ভারসাম্য হারিয়ে চেঁচালো, ও মা গো! বলতে বলতে সোজা হুমড়ি খেয়ে পড়লো সেন্টার টেবিলের উপর। পায়ের গায়ে আঙুলটায় ব্যথা পেয়েছে বেশ। সেই সাথে হাতে থাকা গরম ধোয়া ওঠা চায়ের মগটা গিয়ে ছিটকে পড়লো ল্যাপটপটার উপর। দুধ চিনি রাধাল গরম চায়ের পুরো সবটাই এক নিমিষে ল্যাপটপের কিবোর্ড, টাচপ্যাড আর প্রসেসরের ভ্যান্টের ভেতর দিয়ে ঢুকে গেল। চিরচির শব্দ করে বন্ধ হয়ে গেল ল্যাপটপের জল করা স্ক্রিনটা। মাদারবোর্ডটা শর্ট সার্কিট হয়ে ওখানে শেষ। কারো চিৎকার শুনে হন্তদন্ত হয়ে লিভিং রুমে ছুটে এলো শাহরুজ। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। এই ইডিয়ট, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? স্টুপিড, কি করছে এটা? প্রায় চিৎকার করে চেঁচে উঠল শাহরুজ। একরকম দৌড়ে এসে ছুবল বেড়ে টেবিলের উপর থেকে চায় ভেজা ল্যাপটপটা তুলে উল্টে পাল্টে দেখতে লাগলো। ওটার স্পিকারের ফুটো দিয়ে তখনও টপটপ করে গরম চা গড়িয়ে পড়ছে। ছেলের এমন ভয়ানক গর্জনে সুমি বেগম নিজের ঘরের দরজা খুলে ছুটে এলেন লিভিং রুমে। মেহরিন তখন ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে। শাহরুজের রাগে আর হিংস্র চেহারা দেখে সে তৎক্ষণাৎ ভদ্রমহিলার পেছনে বিড়াল ছানার মতো গুটিয়ে আশ্রয় নেয়। সুমি বেগম আতঙ্কিত হয়ে জানতে চান, কি হয়েছে বাবু? মাঝরাতে এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে মানে? সি, এই মেয়ে আমার ল্যাপটপের কি হাল করেছে। এই স্টুপিড, সামনে আসো, বেরিয়ে আসো বলছি, না হলে থাপড়িয়ে মুখের নকশা বদলে দিব বলছি। সুমি বেগম মেহরিনকে আড়াল করে ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। থাক, ছোট মানুষ, বুঝতে পারেনি, পায়ে হোঁচট লেগে ভুল করে একটা হয়ে গিয়েছে, তাই বলে সামান্য একটা বিষয় নিয়ে তুই মাঝরাতে এভাবে চিল্লাবি? হোয়াট? ডু ইউ হ্যাভ ইভেন এনি আইডিয়া হাউ মাচ দিস থিং কস্ট, মম? শাহরুজ ল্যাপটপটা থেকে চা ঝাড়তে ঝাড়তে প্রায় পাগলের মতো বলল, এই ল্যাপটপের দাম দিয়ে এই মেয়েকে 3-4 বার কেনা বেচা করা যাবে। মাই ল্যাপটপ ইজ ডেড, লিটারালি। মেহরিন পুরো ইংলিশ বাক্যটার অর্থ বুঝতে সক্ষম না হলেও ড্যাড কথাটার মানে খুব ভালো করে বুঝতে পারলো। ড্যাড মানে তো মারা যাওয়া। ও বুঝলো ল্যাপটপ নামের ওই কালো জিনিসটা আর বেঁচে নেই।
ওটুকু বুঝেই মেয়েটা ভয়ডর ভুলে ঝোঁকের বর্ষে সুমি বেগমের আড়াল থেকে মাথাটা কিঞ্চিত বের করে নিষ্পাপ মুখে এক বাক্যে আওড়ালো, মরে গেলে কবর দেন, এত চিল্লাচিল্লি করার কি আছে? ঠিক এমন একটা মুহূর্তে সে মেয়েটার মুখে এমন অদ্ভুত সরল সান্ত্বনা শুনে সুমি বেগম নিজের হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন। হু হু করে হেসে উঠলেন তিনি। আম্মু। প্রায় বজ্র কণ্ঠে ধমকে উঠল শেহরুজ। দাঁড়ালো না আর সেখানে, দু হাতে ভেজা ল্যাপটপটা তুলে নিয়ে রাগে রিরি করতে করতে চলে গেল। যেতে যেতে অবশ্য মেহরিনের দিকে ভয়ানক অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না। লোকটার প্রস্থান নিশ্চিত হতেই আড়াল থেকে বেরিয়ে এলো মেহরিন। এতক্ষণে রান্নাঘরের আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ঝুমুরও। এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে স্বপ্নে দেখেছে সে। ও মা গো মেহরিন আপা, আপনি তো দেখি একেবারে ফাটাইয়া দিছেন। সব থুইয়া সবসময় আমার ভাইজানের জিনিসপত্রের দিকে কেন আপনার নজর যায়? কামটা করলেন কি? আল্লাহ গো। মেহরিন বেশ সরল মুখে বলল, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হোঁচট খেয়ে পড়েছিলাম সেখানে, এখানে আমার দোষ কই? সুমি বেগম সোফায় বসতে বসতে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তুইও মেহরিন, তোকে এই মাঝরাতে এত বড় মগে চা খেতে বলেছিল কে শুনি? রাতের বেলায় চা খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক। বাবুর অফিসিয়াল ল্যাপটপে কত জরুরি কাগজপত্র ছিল ওটায়। ঝুমুর মেঝে থেকে ভাঙা মগের টুকরোগুলো কুড়িয়ে নিল। ঝাড়ু দিতে দিতে মেহরিনের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। রসিয়ে রসিয়ে বলল, আল্লাহ গো, আপনি ছোটো আফারে বকেনকে? ছোটো আফা তো হাসা কথাই কইছে, যে জিনিস একেবারে ডেট হইয়া গেছে সেইটারে ঘরে রাখলে তো বদবু ছুটবো। ছোটো আফা তো ভালো বুদ্ধিটাই দিছে, কবর দিয়া দেবেন। তা আপনি কোন দেহি আফা, কবরটা কই দিবেন? আমাগো ছাদের ওই টবের নিচে নাকি একেবারে সদর রাস্তা ড্রেনে? ঝুমুরের কথায় সত্যি সত্যি মেহরিন বেশ গম্ভীর হয়ে ভাবল, গ্রামে কোনো পশু পাখি মরলে বাঁশঝাড়ের পাশে গর্ত করে পুঁতে ফেলা হতো। ও মাথা নেড়ে বলল, রাস্তার ড্রেনে দিলে তো পাপ হবে ঝুমুর আপা। জিনিসটা কত দামি বললো না? ড্রেনে দিলে যদি ওটার আত্মা এসে রাতে ভয় দেখায়, তার চেয়ে ছাদের টবেই ভালো। লাল টবটায় ভালো মাটি আছে। সুমি বেগম কপালে হাত ঠেকালেন। মেয়েটা এত সরল সহজ কেন? এরা দুজনেই যে দুই মেরুর। কিভাবে উনি এই মেয়েকে তার ছেলের মনে ধরাবেন? আজকালকার দিনে শহরে মেয়েদের তিনি মোটেও ভরসা পান না। ওদের শিক্ষিত মেয়েগুলো শাশুড়িকে মানে না, দেখতে পারে না, সহ্য করতে পারে না। দেখা যায় কিছুদিন না যেতে স্বামী নিয়ে আলাদা থাকতে চায়। সেখানে ওনার ছেলেটা সারা বছর থাকে বাড়ির বাইরে। উনি তো চেয়েছিলেন এমন একটা ঘরোয়া মেয়ে যে কিনা তাকে সঙ্গ দেবে, তার মেয়ের আকাঙ্ক্ষাটা পূরণ করবে, মা মেয়ে হিসাবে সবসময় দুজন একত্রে থাকবে। এইভাবেই তো গ্রামে নিজের বান্ধবী মেয়েকে নিজের ছেলের বউ করার সিদ্ধান্ত নেন। ভেবেছিলেন মেয়েটা সহজ সরল, দেখতেও মাশাআল্লাহ চোখ ধাঁধানো সুন্দরী। যদিও একটু অবুঝ, তবে তিনি বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিতেন। কিন্তু এরা যে একজন ভারত আর একজন পাকিস্তান হয়ে বসে আছে, এই দুজনের মাঝখানের বর্ডার কিভাবে দূর করবেন তিনি? অফিসার্স কোয়ার্টার রুমটা তাজধীরেরই। বাইরে অন্ধকার সমুদ্রের বুক চিরে গর্জে উঠছে জোয়ারের ঢেউ। 6th ফ্লোরের জানালাটা খোলা। রুমের এক কোণে রাখা কাঠের গোল টেবিলটাকে ঘিরে বসে আছে 3 বন্ধু, তাজধীর, অর্ণব আর ফাহিম। টেবিলের উপর নেভাল বেজের কিছু ফাইল ছড়ানো, তবে সেদিকে কারো নজর নেই। তাজধীরের কানে তখনই গুঁজা ব্লুটুথ ইয়ারফোন। সে বেশ কিছুক্ষণ যাবৎ গভীর মুখে ওপাশে থাকা কারোর সাথে কথা বলছিল। ওপাশ থেকে ভেসে আসা কথাগুলো শেষ হতেই তাজধীর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তুই ওখানেই থাক, পরিস্থিতি বুঝে শুনে মুভ করিস। কথা শেষ করে কানের ডিভাইসটা খুলে টেবিলের উপর রাখলো। ফোনটা কাটার সেকেন্ডের মধ্যেই পাশে বসে থাকা ফাহিম ফট করে বলে বসলো, কি রে, কি বললো সিরাজ? ভেজে কবে ফিরছো? তাজধীর নিজের চেয়ারটায় হেলান দিয়ে বসলো। ফাহিমের এমন হাবভাব দেখে অত্যন্ত বিরক্ত চোখে তাকালো। নিষ্প্রহ স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, ফোনের লাউড স্পিকার তো অনই ছিল, শুনিসনি? ফাহিম অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। না মানে ও তো খুব আস্তে আস্তে কথা বলছিল। তাছাড়া নেভাল নেটওয়ার্কের ওই ঘর ঘরে আওয়াজ সবটা ক্লিয়ার মাথায় ঢোকেনি। তোকে সরাসরি ভেজে চলে আসতে না করলি কেন? এমনিতেই ক্রাইসিস চলছে। তাজধীর টেবিলের উপর রাখা গ্রিন টিটা হাতে নিল, চুমুক দিয়ে পাথরের মতো শক্ত গলায় বলল,
কতদিন পর ছেলেটা বাড়িতে গিয়েছে। তাছাড়া আন্টিও নাকি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। থাকুক, ও কিছুদিন মায়ের কাছে ছুটিটা কাটাক। আন্টি অসুস্থ। তাসিরের মুখ থেকে এই বাক্যটা বের হওয়া মাত্রই ওপাশের সোফায় নিচে এলোমেলো হয়ে বসে থাকা অর্ণব আর নিজের হাসি চেপে রাখতে পারল না। হুট করে শব্দ করে হেসে উঠল ছেলেটা। আসলে আকস্মিক শেহরোজ এর বাড়িতে যাওয়ার একটা গেম, আর সেই গেমের পেছনের আসল মাস্টারমাইন্ড ছিল এই অর্ণবী। সুমি বেগমের এই হঠাৎ অসুস্থতার নাটক আর প্রেশার শুট করার পুরো আইডিয়াটাই ছিল অর্ণবের চতুর মগজের উর্বর ফসল। সুমি বেগম যখন অর্ণবকে ফোন করে কেঁদে কেঁদে বলছিলেন যে শেহরোজকে কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছে না, তখন অর্ণবই বুদ্ধি দিয়েছিল। আন্টি, আপনি জাস্ট প্রেশার ওঠার একটা জাম্পেশ নাটক সাজিয়ে বিছানা করে থাকুন, বাকিটা আমি সামলে নিচ্ছি। শুধু তাই নয়, সুমি বেগমের পছন্দ করা গ্রামের সেই চঞ্চলা মেয়ে মেহেরিনকে যে এক প্রকার জোর করে হুট করে শহরে নিয়ে আসা হয়েছে, সেটা ছিল মূলত অর্ণবেরই দেওয়া প্ল্যান। সুমি বেগম মূলত অর্ণবের এই সুপরামর্শে আর প্ল্যানের বশবর্তী হয়ে এমন একটা ভয়ানক ঝুঁকি নিয়েছেন। যদিও এই পুরো চক্রান্তের বিন্দু বিসর্গ শেহরোজ জানে না, ও সরল মনে বিশ্বাস করে বসে আছে তার মা সত্যি গুরুতর অসুস্থ হয়তো। তাই তো শোনা মাত্রই হন্তদন্ত হয়ে ছুটে গেছে। অর্ণব নিজের হাসিটা কোনো মতো সামনে নিয়ে কপালে হাত বোলালো। মনে মনে খুব ভালো করে জানে শেহরোজ যদি কোনোদিনও টের পায় যে ওর মায়ের এই অসুস্থতার নাটক আর মেহেরিনের এই বাড়িতে হুট করে আগমন, সব কিছুর পেছনে অর্ণবের হাত আছে, তবে আর রক্ষা নেই। গলা থেকে মাথাটা আলাদা করতে 2 সেকেন্ড ভাববে না ওই খারুসটা। বন্ধুরা আচানক এই হাসির র্যাশ টেনে ফাহিম আর চোখে তাকালো। সন্ধে গলায় বলল, তুই এভাবে হাসছিস কেন অর্ণব? আন্টি অসুস্থতার কথা শুনে তোর এত হাসি পাওয়ার কি হলো? অর্ণব তৎক্ষণাৎ নিজের মুখের হাসি বন্ধ করলো, আটকালো হাসি, সিরিয়াস ভাব ফুটিয়ে তোলার বৃথা চেষ্টা করলো। অর্ণব সোফায় ঠিকঠাক সোজা হয়ে বসতে পারে না, এটা তার পুরনো রোগ। এই যে এখনো সোফার পর সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আধু শোয়া হয়ে বসে আছে। এর পরনে বরাবরের মতোই একটা শর্টস আর ডাব দেবে টি শার্ট চড়ানো। বন্ধুদের মধ্যে অর্ণবী একজন যে কিনা বয়সে বড় হলেও পোশাক আশাকে এখনো ঠিক 17 বছরের যুবক। ফাহিম ফাইলপত্র গুছাতে গুছাতে অর্ণবের বসার ভঙ্গিতায় অসন্তুষ্ট হয়ে চাইল। নাক কুচকে বলে উঠল, এ অর্ণব, একটা কথা বলতো ভাই, তোর কি লজ্জা শরম বলতে কিছুই অবশিষ্ট নেই? বেজের কোয়ার্টারে আছিস, তাও 24 ঘন্টা এক হাট প্যান্ট পরে ঘুরে বেড়াস। অলস একটা শার্ট পরা কিসের সব তোর? 2 দিন পর ছেলেগুলো বাপ হবি তুই, অথচ এখনো বাচ্চাদের মতো এমন অর্ধলঙ্ঘ হয়ে ঘুরে বেড়াস। দেখা যাবে বাসর ঘরেও হাফ প্যান্ট পরেই ঢুকেছিস, নির্লজ্জ কোথাকার। অর্ণব সোফায় আরো একটু ল্যাপকা মেরে শতান হয়ে বসলো। এটাকে বসা বলেও ভুল হবে, বসার শোয়ার মাঝামাঝি। দাঁত কেলিয়ে বলল, আরে ধুর বেটা, তুই ফ্যাশনের কি বুঝিস? শর্টস হলো আরামের অপর্ণা, আর বাসর ঘরের কথা বলিস না। সেখানে লুঙ্গি নাকি শর্টস কোনটা বেশি কমফোর্টেবল সেটা বিয়ে করলে বুঝবি। তুই বেটা আস্তে একটা ব্যাকডেটেড মেন্টালিটি নিয়ে বলছিস। ফাহিম একটা ফাইল অর্ণবের গায়ে ছুঁড়ে মারতে মারতে বলল, রাখ তো কমফোর্ট, বাঘের মতো অফিসার আর কাপড়ের ছবি দেখ। এদিকে তাজধীর অবশ্য এসব ফালতু কথায় এক ফোঁটাও কান দিচ্ছে না। সে অত্যন্ত মনোযোগের সহিত সুশৃঙ্খল পার্সোনালিটি বজায় রেখে টেবিলের সামনে বসে আছে। সামনে খোলা রয়েছে তার অফিসিয়াল ল্যাপটপটা। দীর্ঘ বলিষ্ঠ শরীরটা সোজা হয়ে বসা, তীক্ষ্ণ মনোযোগা নিবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে। কিবোর্ডের উপর শক্ত আঙুলগুলোও অনবরত নিখুঁত গতিতে টাইপ করে যাচ্ছে। অর্ণব এবার সোফার হাতলে মাথা ঠেকালো, এক পা ঝাঁকাতে ঝাঁকাতে তাজধীরের দিকে আর চোখে তাকালো। তার গোয়েন্দা মগজ তখনও তাজধীরের এই আচমকা বিয়ের রহস্য উদ্ঘাটন করার জন্য ছটফট করছে। সে তাজধীরকে সুন্দর করে কথার জালে ফাঁসানোর জন্য গলার স্বরটা যথেষ্ট নরম ও মোলায়েম করে বলল, আচ্ছা তাসদীর, তুই তো ভাই আমাদের কলিজার টুকরা বন্ধু, তাই না বল? তাজধীর উত্তর দিল না। বন্ধুর মনতায় খেপে গেল অর্ণব, তবু নিজেকে দমিয়ে আবারও বলল, বল না ভাই। হুম। তোর না মানে হ্যাঁ ধরে দিলাম, তা আসল কাহিনীটা একটু খুলে বলবি এবার? মানে আমরা তো পড় না, বল না ভাই, চোখের পলকে কিভাবে নিজের গলায় বিয়ের ফাঁসি পড়াই আসলি, আমরা একটু শুনি। অর্ণবের প্রশ্নের জবাবে তাজধীরের মুখ দিয়ে একটি শব্দ বের হলো না। তার চোখ ল্যাপটপের স্ক্রিনেই আটকে রইল, আঙুলগুলো চলল আগের মতোই। তাজধীরের এই পাথরের মতো মৌনতা দেখে অর্ণব হতাশ হয়ে ফাহিমের দিকে তাকালো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল চাপটে বলল,
দেখছিস ফাহিম, এই শালায় সব কিছুতেই ফার্স্ট। নোবেল একাডেমি ড্রিল বল, শুটিং বল, প্রমোশন বল, সব জায়গায় আগে। আমরা ভাবলাম শালা আস্তে একটা নারী বিদ্বেষী, নারীদের ছায়াও মারায় না, সারা জীবন এই বরফের ছাই হইয়া কাটাইয়া দিব। অথচ দেখ, আমার কিছু না জানাইয়া, কোনো দাওয়াত না দিয়া, 1 কেজি মিষ্টি না খাওয়াইয়া চোখের পলকে আস্তে একটা মেয়েকে বিয়া করে ফেলিল। কপাল রে কপাল। অর্ণব একটু থামলো। নিজের লাভ লাইফ ভাগ্যের উপর পরিহাস হলো তার। সোফার একটা কুশন বুকে জড়িয়ে ধরে আক্ষেপের স্বরে বলল, আর আমার কপালটা দেখ, আমার তো শালা বড়ই হইতেছে না এখনো। দেখতে দেখতে আমি বুড়ো হয়ে যাব, কিন্তু ওই সেরই বড় হইব না, দিন দিন আরো ছোট হইতেছে। শুনলাম এখনো নাকি মায়ের বুকে লেকটা মায়েরা ঘুমায়। কবে যে ম্যাচিউর হইব, আমার দিকে ভালো করে তাকাবে, আমায় বুঝবে, আমার চোখের চাহনির মানে বুঝবে, তার কোনো লক্ষণই নেই। ফাহিম অর্ণবের এই করুণ দশা দেখে হা হা করে হেসে উঠল। শালা বুইরা খাটা শুয়ে একটা বাচ্চা মেয়ের উপর নজর দিয়ে রাখছিস, লাইন মারতে চাইছিস? আরে ধুর, বাচ্চা মানে কি? জন্মের পর প্রথমবার আমি কোলে নিয়েছিলাম, পেলে টেলে তো আমি বড় করলাম। বয়স কোনো ব্যাপার না, সমস্যা তো অন্য জায়গায়। চাইলেও জোর করে বিয়ে করতে পারবো না। এই দেশে যে আইন, জোর করে বিয়ে করতে গেলেই তো সোজা কেস খামো। আমার কোর্ট কাছারি আর জেলখানার ভাত খাওয়া লাগবে। নেভির চাকরি তো যাইবই, সাথে ইজ্জতের ফালুতো হইব। আর আমার যে দজ্জাল হবু শাশুড়ি, হুকু নামের কলঙ্ক, আমারে দেখলেই সাপের মতো খালি ফুস ফুস করে। যেন তার বাপের সম্পত্তির অংশীদার আমার বাপ, স্বয়ং আমি। বন্ধুরা এহেন করুণ কাহিনীতে হু হু করে হেসে উঠল ফাহিম। টেবিল উপর থাকা খালি ওয়ান টাইম চার কাপটা ছুঁড়ে মারলো অর্ণব ফাহিমের মুখের উপর। বলতে বলতে তাকালো তাজধীরের দিকে। ফট করে আবারও একদমে বলতে শুরু করলো, আচ্ছা তাজদি, তোর কাছে এখন কোনো হাইড্রো টাইপের মেডিসিন বা কেমিক্যাল আছে নাকি? মানে তোরা তো ইন্টেলিজেন্স আছিস, কত গোপন লাগার খবর জানিস, এমন কিছু আছে যা খাওয়ালে মানুষ রাতারাতি বড় হয়ে যাবে? মানে আজকে খাওয়াইলাম আর কালকে সকালে উঠে দেখলাম ও একেবারে 18 বছরের ম্যাচিউরড লেডি কাকা হয়ে গেছে, একদম রেডি টু ম্যারি। থাকলে দে না ভাই একটু, আমার খুব দরকার। ফাহিম অর্ণবের এই আজব আর অবাস্তব কথা শুনে সোফা থেকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। ও হাসতে হাসতে বলল, শালা পাগল ছাগলের দল, হাইড্রোটপস খাওয়ায় তুই মানুষ বড় করবি? ওটা কি তোর বাগানের লাউ গাছ নাকি যে রাতারাতি সার দিবি আর ডালপালা ছড়িয়ে বড় হয়ে যাবে? তো কি করব, বইয়ের সঙ্গে এই সময় বাসর করার বদলে বন্ধুদের সঙ্গে কাজের শিডিউল ঠিক করেছি। আহা ভাগ্য দেখ আমার, আরেকটা দেখ, বিয়ে করে বছরও শেষ করে চলে আসছে, অথচ হাব ভাব দেখ, যেন কচি খোকা দুধ ভাত খায়। ও ভাসর করছে নাকি না করছে না, তুই এত সিউরিটিতে বলছিস কিভাবে? তোর কি মনে হয় বিয়ের মতো এমন কাণ্ড ঘটাইয়া বাসর না করে এই শালায় চলে আসার মাল? ফাহিম এবার অর্ণবের পিঠে একটা থাপ্পড় মেরে বলল, কিসব যাতা বলছিস অর্ণব, মুখ সামনে কথা বল। তুই বাসর ঘরের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে এভাবে ফাজলামো করতে পারিস না। অর্ণব ফাহিমের দিকে তাকিয়ে হাত নেড়ে বলল, আরে দু, এই শালা মিচকি শয়তান লোক, আমি একটুও বিশ্বাস করি না। কেউ যদি বলে কুমি ভর্তি খালে লাভ দিবা নাকি ব্যাটারে বিশ্বাস করবা, আমি সোজা চাপ দিব। এই শালা আস্ত একটা ডেঞ্জারাস প্লেয়ার। ও বিয়ে করবে আর বাসর না করে চলে আসবে, এটা বিশ্বাস করা যায় না মামা, এটা আমার কিছুতেই বিশ্বাস হয় না। জাস্ট কয়টা দিন যাইতে দে, শুনবি আমরা চাচা হইতেছে, দেখিস মিলাই আনিস। এবারে বোধ হয় ধৈর্যের বাঁধ ভাঙল তাজধীরের। ল্যাপটপের শাটার বন্ধ করে উল্টো ঘুরল সে। আকস্মিক লম্বা পাখানা অবিশ্বাস্য গতিতে পেছনের দিকে বাড়ালো, লাথি বসিয়ে দিল ঠিক অর্ণবের পাছার মাঝখান বরাবর। আকস্মিক হামলায় ভারসাম্য হারিয়ে ধূপ করে গড়িয়ে পড়ল অর্ণব ফ্লোরে। মুখ দিয়ে আকুল আর্তনাদ বেড়ে এলো। মরে গেলাম রে, আরে বাবারে, হাড্ডি বুড্ডি দিছে মনে হয় ভাইয়া। তাজধীর নির্বিকার বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বরফ শীতল কণ্ঠে জানালো, তোর এই নোংরা আর ফালতু ইমাজিনেশন যদি আর 1 ইঞ্চিও আগে বাড়ে অর্ণব, তাহলে নেক্সট কিকটা আর পাছায় পড়বে না, সোজা অন্য জায়গায় পড়বে। আমার পার্সোনাল লাইফ নিয়ে
তোর এই সস্তা কমেন্ট করার সাহস দ্বিতীয়বার যেন না দেখি। শাট ইওর মাউথ অ্যান্ড গেট আউট অফ মাই সাইট। ওদিকে অর্ণবের অবস্থা দেখে হাসতে হাসতে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে ফাহিম। হাসতে হাসতে বলল, একদম ঠিক হয়েছে, এবার বোঝো কেমন লাগে। ওই মেঝে থেকে কোনো মতে উঠে দাঁড়ালো অর্ণব। 2 হাত দিয়ে পাছাটা ডলতে ডলতে মুখ চোখ কুচকে একাকার করে ফেললো। তাসফিরের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো, তারপর ফ্যাস ফ্যাসে গলায় বলতে লাগলো, এটা তো পাও নাকি অন্য কিছু? লাথি না যেন আস্তে একটা কামানের গোড়া। আমি তো ভাবির নিয়ে টেনশনে আছি। তোর এই লোহার মতো শক্ত শরীর নিয়ে তুই যদি ভাবির উপরে লেক্কা মাইরা পড়িস, তাহলে তো বেচারি শরীরের একটা হাড্ডিও আর আস্ত থাকবো না, সব মটমট করে ভেঙে চুরমার হয়ে যাবে। পরের দিন সকালে সোজা পঙ্গাসরা নিয়ে ভর্তি করা লাগবে বেচারি। কথা শেষ করে আর দাঁড়ালো না, ঝড়ের ব্যাগে ছু মেরে দিল ভো দৌড়। এইখানে থাকলে যে আরো 2-4টা লাথি পড়বে নিশ্চিত। অর্ণব যেতে উঠে দাঁড়ালো ফাহিমও। তাসধীরের দিকে আর চোখে চেয়ে ফাইলগুলো গুছিয়ে সেও প্রস্থান করলো উক্ত রুম হতে। 2 বন্ধুর প্রস্থান নিশ্চিত হতেই দরজার দিকে চেয়ে আল গুছিয়ে হেসে উঠল তাসধীর। ভাগ্য করে এক একটা পিসি পেয়েছে সে জীবনে। পাভেলরা বাড়িতে এসে পৌঁছালো রাত 11টায়। প্রিয়ন্তী নামলো সবার আগে, এরপর নামলো মিতালি। সারাটা রাস্তা একবারের জন্য মুখ খোলেনি প্রিয়ন্তী, জিজ্ঞেস করেনি কিছুই। নেমে দাঁড়িয়ে কোনো রকমে নিজের দুর্বল নিস্তেজ শরীরটাকে টেনে টুনে ও ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমে এসে ঢুকলো। দরজাটা আটকে পিঠ লাগিয়ে দাঁড়ালো সেখানটায়। গত 2 দিন যাবৎ ওর জীবনের সবকিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। গতকাল অনেক কাঙ্ক্ষিত সে বিয়ে, আর আজ মিতালি সাময়িকভাবে 1 মাসের সময় চেয়ে পরিস্থিতি কিছুটা সামাল দিলেও প্রিয়ন্তীর মনের ভেতরের ঝড়টা যে তাতে 1 ফোঁটাও কমেনি। হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা পার্সটা ছুঁড়ে মারল বিছানায়। ফর্সা মুখটা আর আগে খুবই অসহায়ত্বে লাল হয়ে উঠেছে একদম, কাঁদতেও পারছে না যে। 2 হাতে নিজের মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরলো এবার। বুক চিরে তীব্র চিৎকার দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইলেও কিন্তু পারল না। 2 ঠোঁট কামড়ে ধরে গুমড়ে ওঠা কান্নাটাকে ভেতরে চেপে রাখলো। কি করবে ও এখন? কিভাবে সামাল দেবে এই পরিস্থিতি? মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, সে কি সোজা পাভেল ভাইকে সবটা জানাবে? বলবে ও এখন বিয়ে করতে চায় না? ভাই নিশ্চয়ই ওর কথা শুনবে। মনের চোখের পানি সহ্য করতে না পেরে নিশ্চয়ই বিয়েটা ভেঙে দেবে। কিন্তু কিন্তু পাভেল যদি উল্টো প্রশ্ন করে বসে, কেন বিয়ে করতে চাস না পিউ? অভিরাজ ভাইয়ের মধ্যে কি খামতি আছে? উনি তোকে কতটা ভালোবাসে তুই? তখন ভাইকে কি উত্তর দেবে সে? সে কি বলতে পারবে যে গতকাল ওর অনিচ্ছাকৃতভাবে এক প্রকার জোরপূর্বক তার বিয়ে হয়ে গেছে? মুখ ফুটে বলতে পারবে যে সে এখন একজন নেভি কমান্ডারের বিবাহিত স্ত্রী? না, পারবে না বলতে। ভাই যদি তাহলে ওকে অবিশ্বাস করে, ভাইয়ের চোখে ভালোবাসার পরিবর্তে অবিশ্বাস কিভাবে সহ্য করবে প্রিয়ন্তী? এর থেকে যে মরণ ঢার ভালো। ভাবতে ভাবতে প্রিয়ন্তী বিছানার এক কোণে হাঁটু গেড়ে বসে পড়ল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ছড়িয়ে আছে। ঠিক তখনই তার এই এলোমেলো ভাবনার গোলক ধাঁধার মাঝেই হুট করে মাথায় একটা প্রশ্ন খটকা দিয়ে উঠল। আচ্ছা, লোকটা কিভাবে জানলো যে প্রিয়ন্তী আজ অভিরাজদের বাড়িতে গেছে? এটা তো ওনার জানার কথা না। উনি তো শহরেও নেই, কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো গোয়েন্দার পক্ষেও এত নিখুঁত টাইমিংয়ের খবর পাওয়া অসম্ভব, যদি না তার উপর সার্বক্ষণিক নজর রাখা হয়। তার মানে কি লোকটা ওর উপর নজরদারি করছে? প্রিয়ন্তীর সমস্ত বুদ্ধি খাটিয়েও এই জটিল সমীকরণের কোনো উত্তর মেলাতে পারল না। মনের ভেতরের কৌতূহল এবার চরমে পৌঁছালো। সেই কৌতূহল থেকে সে একটা সিদ্ধান্ত নিল, লোকটার কাছ থেকেই এই প্রশ্নের উত্তর নেবে সে। অবশেষে সেই সিদ্ধান্তে উপনীত হয়ে পার্স থেকে ফোনটা বের করলো। কাঁপা কাঁপা আঙ্গুলে ইনবক্স খুলে সে অপরিচিত নম্বরটা বের করলো যেখান থেকে মেসেজটা এসেছিল। অবশেষে প্রিয়ন্তী লম্বা একটা দম নিয়ে জলটা কাটিয়ে লিখলো, আসসালামু আলাইকুম, আছেন? প্রিয়ন্তী ভেবেছিল হয়তো উপাস থেকে উত্তর আসতে অনেকটা সময় লাগবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে দিল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আসা মেসেজটা। প্রিয়ন্তী অত্যন্ত দ্রুততায় স্ক্রিনের দিকে তাকালো। ও পাশে তখন চ্যাটবক্সে আনসেফ নম্বরটার নিচে স্পষ্ট ভেসে উঠেছে 3টি শব্দ। জি মিসেস বলুন। শব্দ 3টি চোখে পড়তে বুকের ভেতরটা কেমন যেন উলট পালট হয়ে গেল মেয়েটার। ঘুরে ফিরে নজর আটকালো মাত্র একটি শব্দেই, মিসেস। লোকটা সব সময় তো ওকে মিস বলে সম্বোধন করতো, একদিনের ব্যবধানেই সরাসরি মিসেস।
মিসেস হয়ে ওঠার এই দুর্দান্ত অনুভূতিটুকু ভাসিয়ে দিল ওকে সমুদ্রের জোয়ারে। প্রিয়ন্তী দ্রুতই নিজের মাথা ঝাঁকিয়ে সেই অদ্ভুত অনুভূতি ছেড়ে ফেলে নিজেকে ধাতস্থ করলো। এখন এসব ভাবার সময় নয়। হ্যান যা জানতে চেয়ে মেসেজ করেছে সেটা আগে করা দরকার। ফোনের কিবোর্ডে কাঁপা কাঁপা আঙ্গুলে টাইপ করলো সে। আপনি কি একটু ফ্রি আছেন? আসলে আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা ছিল। মেসেজটা সেন্ড করে দিয়ে ফোনটা দুই হাতের মুঠো শক্ত করে চেপে ধরলো, ধরে রাখলো অনেকটা সময়। এবার আর উত্তরটা সঙ্গে সঙ্গে এলো না। অপেক্ষা করলো প্রিয়ন্তী। লোকটা কি তাহলে ব্যস্ত হয়ে পড়লো নাকি আর উত্তর দেবেন এখনো? প্রতিটা সেকেন্ড একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। এভাবে পুরো 60 সেকেন্ড পার হলো। 2 মিনিট পর ফোনটা আবারও কেঁপে উঠলো। প্রিয়ন্তী দ্রুত মেসেজটা ওপেন করতে দেখলো একটা বড়সড় মেসেজ পাঠিয়েছে লোকটা। লিখেছে, আপনার হাজব্যান্ড একজন সরকারি চাকরিজীবী মিসেস। নর্মাল টেক্সট মেসেজে এত কথা বলা ওনার প্রফেশনাল ডেকোরামের বাইরে। তাছাড়া এটা মাস শেষে তার ফাইন্যান্সিয়াল বাজেটেও বাড়তি চাপ তৈরি করতে পারে। আশা করি একজন আদর্শ সরকারি কর্মকর্তার স্ত্রীর এই ফিনান্সিয়াল ম্যাটারটা বোঝা উচিত। মেসেজটা পড়ে প্রিয়ন্তীর চোয়াল ঝুলে গেল। বিস্ময়ে হা হয়ে গেল মুখটা। কপালে গুনে গুনে 3-4টে ভাঁজ পড়লো। কি কিপটা আর কঞ্জুস টাইপের লোক রে বাবা। দেশের এত বড় একজন নেভি কমান্ডার, অথচ ওনার নর্মাল মেসেজের কথা বললে নাকি মোবাইল বিল বেশি আসবে, সরকারি বেতনের বাজেট শেষ হয়ে যাবে। আর উনি কি তাকে পরোক্ষভাবে লোভী বা কাণ্ডজ্ঞানহীন ভাবছেন নাকি? প্রিয়ন্তী লোকটার ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথার ভেতরের আসল চালটা ধরতে পারল না। হবুকার মতোই লোকটার পাতানো ফাঁদে পা দিয়ে নিজে থেকে জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।